নমস্কার, শুরু করছি বিগ স্টোরি। আপনার সঙ্গে আমি দেবারতী। আচ্ছা বলুন তো, সত্যি কি ঢেকে রাখা যায়? সত্যকে কি টাকার জোরে, ক্ষমতার দম্ভে বা পুলিশের ভয় দেখিয়ে চিরতরে মাটি চাপা দেওয়া যায়? না। উত্তর দিয়েছে কালনাগিনীর বিষ দাঁত ভাঙা সত্যের পরম শক্তি। আজ পুরো পশ্চিমবঙ্গ সাক্ষী থাকলো সেই মর্মান্তিক ও কুখ্যাত ঘটনার চরম সত্য উন্মোচনের দিকে। এক ঐতিহাসিক পদক্ষেপের। যে সন্তানহারা মা বাবা চোখের জল ফেলেছিলেন, যে কাদম্বিনীর রক্তে ভিজেছিল আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম, তার আত্মার কাছে বিচার পেছনোর ষড়যন্ত্র অবশেষে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, পানিহাটির এক সময়ের দাপুটে নেতা নির্মল ঘোষ, যিনি এতদিন আইনের হাত থেকে বাঁচতে ওড়িশার বালেশ্বরের এক সাধারণ হোটেলে নতুন সিম কার্ড ব্যবহার করে আত্মগোপন করেছিলেন, তাকে গ্রেপ্তার করল পুলিশ। অপরাধ? কাদম্বিনীর দেহ তড়িঘড়ি শ্মশানে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। পরিবারকে না জানিয়ে রেজিস্টারের সিরিয়াল নাম্বার বদলে দিয়ে 3 নম্বর থেকে রাতারাতি 1 নম্বর বানিয়ে দেহ দাহ করার পৈশাচিক তড়িঘড়ির নেপথ্য কারিগরদের মুখ আজ উন্মোচিত। আজ আমাদের প্রশ্ন অত্যন্ত স্পষ্ট, কার নির্দেশে এই নথি জালিয়াতি করা হলো? কেন তড়িঘড়ি দ্বিতীয় ময়নাতদন্ত আটকানোর জন্য গ্রিন করিডোর করে দেহ নিয়ে গিয়ে পানিহাটির শ্মশানে ছাই করে দেওয়া হলো? তৎকালীন তৃণমূল সরকারের কোন শীর্ষ প্রশাসনিক মাথার নির্দেশে এই অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছিল? আজ বিগ স্টোরিতে আমরা মুখোশ খুলব। আমরা দেখাবো কিভাবে বিগত 1 দশকেরও বেশি সময় ধরে বাংলায় সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, সুরক্ষা এবং সত্যকে প্রাতিষ্ঠানিক উপায়ে হত্যা করা হয়েছে। এবং আমরা এও দেখাবো কেন আজ বাংলার মানুষ পরিবর্তন চেয়েছেন, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোনার বাংলা গড়ে তোলার সংকল্প এবং দ্বিগুণ গতির ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তা আজ আর কেবল রাজনৈতিক স্লোগান নয়, প্রতিটি বাঙালি পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াই। আর সেই কাজ নিপুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই আরজিকরের ফাইল আবার খোলা হলো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি তিনি আবারও নতুন করে এই তদন্ত প্রক্রিয়ায় যা যা আপডেট বা যা যা তদন্তের অগ্রগতি সামনে আনলেন, তার প্রেক্ষিতে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। 3 জনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল, যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। চলুন দেখে নিই কিভাবে আইনের চোখকে ফাঁকি দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন প্রভাবশালী, সেই সময় প্রভাবশালী নেতা নির্মল ঘোষ। গত 2024-এর 9 আগস্ট সেই কালো রাত আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি, যখন আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী ডাক্তার নির্মম পাশবিকতার শিকার হলেন। তখন সরকারের দায়িত্ব ছিল পরিবারকে ন্যায় বিচার দেওয়া, সমস্ত প্রমাণ সুরক্ষিত রাখা। কিন্তু আমরা কি দেখেছিলাম? এক অভূতপূর্ব অপরাধমূলক ষড়যন্ত্র। নির্যাতিতার বাবা খড়দা থানায় যে নতুন এফআইআর দায়ের করলেন, তাতে স্পষ্ট করে বলা হলো যে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে, এই 3 প্রভাবশালী ব্যক্তি কিভাবে জোর করে পরিবারকে ভয় দেখালো। ময়নাতদন্তের পর দেহ যখন পরিবারের হাতে তুলে দেওয়ার কথা, তখন তাদের ইচ্ছার বিরুদ্ধে এক ভয়াবহ নাটক তৈরি করা হলো। পরিবার চেয়েছিল দ্বিতীয় পোস্টমর্টেম করাতে, কিন্তু সেই অধিকার তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। এমনকি শ্মশানে সেই দিন দাহ করার যে ওয়েটিং লিস্ট ছিল, সেখানে 3 নম্বর ক্রমিকে থাকা দেহকে জোর করে 1 নম্বরে নিয়ে এসে কয়েক মিনিটের মধ্যে পুড়িয়ে ফেলা হলো। শ্মশানের খাতায় যে সই ছিল তা নির্যাতিতার পরিবারের কারো নয়, ছিল তৃণমূলের ক্যাডারদের, যেমন সঞ্জীব মুখোপাধ্যায়। কিন্তু কথা হচ্ছে যে এই তাড়াহুড়োটা কেন?
কিসের জন্য? প্রমাণ লোপাট করার উদ্দেশ্য ছিল না তো? বার্নিং অপারেটর ভোলানাথ পাত্র, কথা বলেছিলাম তার সঙ্গে, তার অভিজ্ঞতা খুব সংক্ষেপে কি বলছেন দেখুন। ছিলেন ওই দিকে ছিলেন। এটা খুব তাড়াহুড়ো করতে হয়েছিল এটাকে দাওয়া করা, তাড়াহুড়ো করা। পুলিশ তো আগে থেকেই এখানে ছিলেন, পুলিশরা আমাদের আগেও জানিয়েছিলেন যে বডি আমাদের একটা আসছে। তা আমি বললাম বডি তো সচরাচর আসেই, এ তার বলার কি আছে, বডি আসছে বডি আসবে পুড়বে। এই লিস্টে তালিকা জাম করা হলো কেন? 3 নম্বর থেকে 1 নম্বর করা হলো কেন? 2 নম্বর দুটো বডির আগে কেন হলো? এবার ভিআইপিরা ছিল তখন স্ট্যান্ডিং এমএলএ ছিল, কাউন্সিলররা ছিল, তা ওদের বডিগার্ড ছিল, পুলিশ ছিল, গাড়ি ছিল, আরও 2টো বডি ছিল, একটা বডি ছিল, এদের লোকজন গাড়ি, জায়গাটা পুরো কনজেস্টেড হয়েছিল, এরিয়াটা এতটাই কনজেস্টেড হয়েছিল। এটা রেসিডেন্স এলাকা একটা আছে আমাদের, এটা এখানে লোক যাতায়াতে খুব ডিস্টার্বেল হচ্ছিল। সেই জন্য আমরা জানি যদি ভিআইপি কোটার যদি ওনার বডিটা আগে হয়ে যায় তাহলে জায়গাটা রিমুভ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তা সেই কারণের জন্য জাম্পিং করানো হয়েছিল। তা জাম্পিং করানো আমরা দেখলাম, চিন্তা করে দেখলাম পোস্টমর্টম বডি সচরাচর 7টা-8টার মধ্যেই এখানে প্রেজেন্ট হয়, সেই বডিটা এসছে 11টা নাগাদ। তা সারাদিন ধরে দৌড়ঝাঁপ হয়েছে, বাড়ির লোকরাও দৌড়ঝাঁপ করেছে, এনারাও দেখলাম যে দৌড়ঝাঁপ করেছে, সেই কারণের জন্যই ওটাকে জাম্পিং করানো হয়েছিল। তো জাম্পিং করানো তখন তো আমাদের কেউ যদি বলতো যে জাম্পিং করানোর দরকার নেই, বাড়ির লোকরা যদি বলে জাম্পিং করানোর দরকার নেই, লিগাল ওয়েতে চলুক, তাহলে লিগাল ওয়েতে চলবে। যদি বলে যে না আমার বডি পুড়বে না, তাহলে বডি পুড়বে না। জাম্পিং এর কথাটা আপনাকে কে বলেছিল? পুলিশ থেকে বলা হয়েছিল নাকি? পুলিশরা তো আমাদের আগে জানিয়েছিল বডি আসছে আমাদের, না সঞ্জীবরা তো পরে এসেছিলেন, বডির সঙ্গে এসেছিলেন। পুলিশ জাম্পিং করার কথাটা কে বলে যে আগে এইটাকে করতে হবে, এটা কে বলেছে? বডি তো আসবে, বডির ভিআইপিটা যখন আসে তার ভিআইপি কোটার একটা থাকেই, ওনাদের একটা এক্সট্রা ফেসিলিটি থাকেই, সেই কারণেই ওনাদের জাম্পিং হয়। এখন দেখুন এই জাম্পিং ইস্যু এবং পরিবারের লোকজনের সই না থাকা, এই বিষয়গুলোকে দেখুন আজকে ওনার বক্তব্যে কিন্তু স্পষ্ট হচ্ছে যে তাড়াহুড়ো করার হয়েছিল। তার কি কারণ সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তবে বাংলার মানুষ বোঝে। মাননীয় মন্ত্রী শঙ্কর ঘোষ কি বলছেন দেখুন। It was quite obvious, as all of we know, that people were very much eager to see that he should go behind the bar. Everybody knows that he has some kind of foul play regarding the cremation of the students. So everybody wants justice for the Abhaya, and it's a part of that proceedings. যখনই পুলিশ কমিশনারেটের নতুন করে তদন্তে এদের নাম সামনে এলো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিলেন যে আইনটা নিজের পথে চলবে, ঠিক তখনই এই নেতারা ইঁদুরের মতো গর্তে গিয়ে ঢুকলেন। ওড়িশার বালেশ্বরের শিমুলিয়া এলাকার এক অখ্যাত হোটেলে লুকিয়ে থাকা অবস্থায় মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ধরে আনা হয়েছে নির্মল ঘোষকে। ঠিক 1 মাস আগে এই নির্মল ঘোষ ঋত শিবিরে মাথা গোঁজার ঠাঁই করতে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে কি বলেছিলেন কেন মনে করাচ্ছি আপনাদের, সেদিনকার বক্তব্য আর আজকে তার গা ঢাকা দেওয়া এতদিন ধরে এবং ভুবনেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করা। সেদিন মনে হয়নি নির্মল ঘোষ নির্লজ্জের মতো এই কথাগুলো বলেছিলেন? কি করে মনে করাই বাংলার মানুষকে। নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে পারলেন না? মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে? নির্মল দা, এটা কি অপপ্রচার? নির্মল দা, মমতা ঠিক করে দেওয়া বলা হচ্ছিল। কন্টেস্টিং ক্যান্ডিডেট পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছেন? কেন গা ঢাকা দেবো? না, এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। কে বলছে? একটা লোকের নাম বল। আপনার কাছে তো এখনো গত 12ই অগস্ট আমাদের প্রতিনিধি যখন নির্মল ঘোষের বাড়ি গিয়েছেন, তার পুত্রবধূকে জিজ্ঞাসা করা হচ্ছে যে নির্মল ঘোষ কোথায়, তখন উনিও বলতে পারছেন না। 1 মাস আগে নির্মল ঘোষ বলছেন কেন আমি গা ঢাকা দেবো। গত পরশু যখন আমাদের প্রতিনিধি গিয়ে এই যে দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের, পুত্রবধূকে যখন জিজ্ঞাসা করছে যে কোথায় নির্মল ঘোষ, তখন উনিও তার কোনো সদুত্তর দিতে পারছেন না। আর আজকে এই রাজ্যের পুলিশ তারা গিয়ে ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার করে আনলো। মিথ্যাচারিতায় পূর্ণ এই রাজনৈতিক নেতৃত্বরা, যারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, হয়তো আগামী দিনেও থাকবে, কারণ বলছেন যে মননে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, এই হচ্ছে এদের আসল চরিত্র। যখন ক্ষমতা থাকে তখন এরা সিংহ, আর যখন কোনো তদন্তকারী সংস্থা এদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে বা কোনো অভিযোগ পেয়ে তদন্ত করে, তখন
এরা ভিন রাজ্যে গিয়ে আত্মগোপন করে। কিন্তু বিজেপি স্পষ্ট বার্তা বা সরকারের স্পষ্ট বার্তা যে আইন ভাঙলে কাউকে রেয়াত করা হবে না। তা সে নিজের দল হোক বা রাজনৈতিক কোনো বিরাট ছত্রছায়া থাকা কেউ হোক, পরিবারতন্ত্র চলুক, সেগুলো ভাঙা হবে। আজ আরজি করে নজিরবিহীন বিচার প্রক্রিয়া আমরা দেখছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বাংলায় বিগত কয়েক বছরে গড়ে ওঠা এক বিষাক্ত শাসন ব্যবস্থার স্বাভাবিক পরিণতি। যে রাজ্য একসময় বিশ্বকে দিশা দেখাতো যে বাংলা ছিল শিক্ষা, সংস্কৃতি এবং দর্শনের প্রাণকেন্দ্র, সেই বাংলাকে কোথায় এনে দাঁড় করিয়েছে এক দশকের শোষণ এবং সিন্ডিকেট রাজ। কেন কোথায় কোথায় পিছিয়ে গেল বাংলা? একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আপনাদের সেটাই একটু বোঝানোর চেষ্টা করব, কি কি করেছে এই বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য তৃণমূল সরকার। এবং তার মধ্যে যেটা সবার আগে প্রয়োজন, যে কথা বারবার উপন্যাস থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে কোথায় বলা হয়নি বলুন তো, যে নারী স্বাধীনতা একটা সমাজকে এগোতে পারে। আর সেই নারী স্বাধীনতা যে সরকারের এনে দেওয়া উচিত ছিল, বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান দিয়েছিল যে সরকার, যে মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে একথা বলতে পারেন রাত 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না। নারী স্বাধীনতা সেখানে যে কত বড় অসম্মান করা হয়েছিল, মহিলা মুখ্যমন্ত্রী সেই দিনকার আজকের প্রাক্তন বুঝছেন হয়তো। নির্মল ঘোষ আজকে তার উপরে যে এই যে ডিম ছোড়া হচ্ছে বা কাদা ছোড়া হচ্ছে, এইগুলো হচ্ছে ওই যে পানিহাটিতে এখন ডিজে বাজছে, এটাই হচ্ছে প্রপার ডিজে বাজানো। সেই ডিজের কথা বোধহয় কোথাও বুঝতে পেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে সেন্সে ডিজে বাজানোর কথা বলেছিলেন সেই রকম সেন্সেই আজকে ডিজে বাজছে, কিন্তু তার দলের বিরুদ্ধেই, তার দলের যারা যারা এই সমস্ত কাণ্ড করে বেরিয়েছেন তাদের বিরুদ্ধে আজকে ডিজে বাজাচ্ছে সাধারণ মানুষ। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে এবং সেই সরকার দেখাচ্ছে কিভাবে সামাজিক রাজনৈতিক পরিকাঠামো একটা সমাজের হওয়া উচিত, এবং শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের জয় পরাজয়ের লড়াই এটা নয়, এটা বাংলার মর্যাদা পুনরুদ্ধারের লড়াই, মেয়েদের স্বাধীনভাবে রাস্তায় বেরোনোর লড়াই, নারী স্বাধীনতার পক্ষে লড়াই। একজন মহিলা মুখ্যমন্ত্রীর যা যা করা উচিত ছিল সেগুলো উনি করতে পারেননি, নারীরা সুরক্ষিত ছিল না এই রাজ্যে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে নারীরা ভরসা রাখতে পারছে এই সরকারের উপরে। এবার এইখান থেকেই সমস্যা বা কালীঘাটের কম্পন হয়তো শুরু হয়ে যাচ্ছে, যে নির্মল ঘোষ যদি গ্রেপ্তার হতে পারে তাহলে কি এবার কালীঘাটের ওই কান টানলে মাথা আসার মতো বিষয় হতে পারে? আর মাননীয় পুরমন্ত্রী আজকে হঠাৎ করে আরও এমন একটি মন্তব্য করেছেন যাতে কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে। কিন্তু তার আগে একটু শোনাই আপনাদের, চলুন। 2 বছর আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন দেখুন। শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে, এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, ভিডিও করে রাখা থেকে শুরু করে, তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে, এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব? তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেবার। তাই প্রশ্নের উত্তর, যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। আর এই ঘটনাতেই হয়তো খানিকটা হলেও ভয়ে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী। গ্রেপ্তারের খবর তো শুধু এটা নয়, বাংলার আপামর জনতার কান্নার জবাব, যা গত 2 বছর ধরে প্রতিধ্বনিত হচ্ছিল কাদম্বিনীর বিচার চেয়ে। অন্যায় করে কিছুদিন পালানো যায়, বালেশ্বরের হোটেলে গিয়ে লুকিয়ে থাকা যায়, মিথ্যে সিম কার্ড ব্যবহার করা যায়, কিন্তু যখন ন্যায়ের সূর্য ওঠে তখন সমস্ত অন্ধকার দূর হয়।
আজ বাংলা এক নতুন ভোরের প্রতীক্ষায়, যে বাংলায় আর কোনো মেয়েকে ডিউটি করতে গিয়ে নিজের জীবন দিতে হবে না, যে বাংলায় মেধাবী ছাত্রছাত্রীদের চাকরির জন্য রাস্তায় বসে কাঁদতে হবে না, যে বাংলায় শিল্প আসবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং প্রতিটি নাগরিক সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে। ভারতীয় জনতা পার্টির এই সংকল্পই আজ বাংলার মানুষের প্রধান ভরসা। তোষণার দুর্নীতির বিনাশ ঘটিয়ে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেশের প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছেন, তা আজ আর বেশি দূরে নেই। সত্যের জয় হবেই। আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে তাই নতুন করে বলতেই হয় যে সোনার বাংলা গড়ার স্বপ্ন একটা সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখিয়েছিলেন, আজকে বিজেপি সরকার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হয়তো সিঁড়িটা অনেক উঁচু, অনেক দূর এগোতে হবে, কিন্তু এই বিজেপি সরকারই সেটা করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। তৃণমূল সরকারের আমলে এই দুর্নীতি আমরা দেখেছি, যে স্বজন পোষণ আমরা দেখেছি, সেখান থেকে ঘুরে দাঁড়াবে বাংলা। আর সেই কারণেই আজকে বলতেই হয় এই স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন সবাই।